আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। আমরা বর্তমানে দাঁড়িয়েছি যে কথা বলতেছি, অন্যদিকে আমাদের ভাই বোনদেরকে গাজায় হত্যা করা হচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বকে জানান দেয়া যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। কূটনৈতিক সমাধানের মাধ্যমে এর একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। প্যালেস্টাইনবাসীর পক্ষে আমাদের সর্বদা সাপোর্ট থাকবে। 40 দেশের উদ্যোক্তাদের নিয়ে বিনিয়োগ সম্মেলনের বিভিন্ন সেশন। স্টার্টআপের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রায় 900 কোটি টাকার ফান্ড গঠন। স্টার্টআপের জন্য সহযোগিতার পরিবেশ নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তরুণ উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় সরকারের দৌড়ঝাঁপ। আপাতত বাণিজ্য ঘাটতি কমানোই লক্ষ্য। দর কষাকষিতে ব্যবসায়ীদের সক্রিয়তা জরুরি। যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য ঘাটতিটা আছে এইটা কমাইতে হবে। এইটা কমানোর দুটো পথ আছে। একটা হলো যুক্তরাষ্ট্রে থেকে আমদানি বাড়ানো, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের রপ্তানি কমানো। সাতক্ষীরায় সয়াবিন তেল, সোডা আর ক্রিম দিয়ে তৈরি হচ্ছে নকল দুধ, ঘি। ডিবির জালে ধরা পড়ল চক্রের সদস্য 2 ভাই। বৈশাখী সামনে রেখে পাহাড় জুড়ে উৎসবের আমেজ। রাঙামাটিতে 7 দিনের মেলা। চারুকলায় মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি চলছে। ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। স্লোগান আর বিভিন্ন প্ল্যাকার্ডে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানায় তারা। গাজায় হামলা নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর নিশ্চুপ অবস্থানের সমালোচনা করেন তারা। একই সময় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের সাথে সংহতি জানান ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। এছাড়াও বিক্ষোভ চলছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সামনে। উত্তরা বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছে রাজুক উত্তরা মডেল কলেজ সহ উত্তরা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মিরপুর 12 নম্বরে বিক্ষোভ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীরা। নতুন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে সেখানকার আশপাশের প্রতিষ্ঠানগুলো। মিরপুর ইসিবি চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। জোহরের নামাজের পর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল করবে জুলাই বিপ্লব পরিষদ। এছাড়া বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্তরাষ্ট্র দূতাবাস অভিমুখে পদযাত্রা করবে পেশাজীবী সংগঠনগুলো। বিকেল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্চ ফর প্যালেস্টাইনের ডাক দিয়েছে ঢাবি শিক্ষার্থীরা। একই সময় মগবাজার থেকে বিক্ষোভ মিছিল করবে জামাতে ইসলামী। বিকেল 5টায় জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি। বিশ্বব্যাপী এ কর্মসূচিতে সংহতি জানিয়েছে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন ছাত্র সংগঠনও। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে পৃথিবীর সকল মানুষকে, এই দেশের সকল মানুষকে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। People of Gaza, if you are watching this, we are sorry. We are sorry. Please forgive us. Please forgive me. My heart is shattered when I see this little kid in this bloodshed. We are sorry. We are so sorry. This is what we can do. As a Muslim Ummah, we failed you. We failed you. But remember one thing. Al-Aqsa is yours. Al-Aqsa is yours. It belongs to us. It belongs to Muslims.
চলমান বিক্ষোভের খবরাখবর জানবো। আমার সহকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেবেন। এখন যাচ্ছি ইসিবি চত্বরে। আমার সহকর্মী ফয়সাল মাহমুদ আছেন সেখানে। ফয়সাল, সকাল থেকে আমরা দেখেছি বিক্ষোভ চলছে এবং শিক্ষার্থীরা বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। নিশ্চয়ই এখনও সেই অবস্থায় দেখছেন। ছোঁয়া, এই মুহূর্তে আমরা আছি ইসিবি চত্বর এলাকায়। এখানে রাজধানীর বেশ কয়েকটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এসে প্রতিবাদ জানাচ্ছেন। আপনি যেহেতু জানেন গাজায় যে বর্বর গণহত্যা চলছে, সেই গণহত্যার প্রতিবাদেই মূলত এখানে আমরা দেখছি যে ইসিবি চত্বর এলাকার আশপাশের যে সকল স্কুল কলেজগুলো রয়েছে, যেমন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ সহ এর আশপাশের সকল স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা এই মুহূর্তে ইসিবি চত্বর এলাকাতে তারা বিক্ষোভ করছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে তাদের সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু সাধারণ মানুষ কিংবা তাদের অভিভাবক রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন, সকলেরই কিন্তু প্রতিবাদের ভাষা, প্রতিবাদের কথা তাদের বলা একটাই, সেটি হচ্ছে গাজায় যে বর্বর গণহত্যা চলছে, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, সেই গণহত্যা অতি দ্রুত যাতে বন্ধ করা হয় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার পাশাপাশি ইসরায়েলের এই যে নির্বিচারে যে মানুষ হত্যা করছে তাদের শাস্তি যাতে হয় সেই বিষয়টাও তারা চাচ্ছেন। আপনি জানেন যে যেহেতু এই ফিলিস্তিনের এই যে লড়াই সংগ্রাম সেটি কিন্তু যুগ যুগ ধরে চলছে। তারা বলছেন যে আরবরা ঐক্যবদ্ধভাবে যদি থাকতো তাহলে আজকের এই করুণ পরিণতি ফিলিস্তিনিদের পোহাতে হতো না। তাই তারা বলছেন যাতে যত দ্রুত সম্ভব এই ফিলিস্তিনিদেরকে বাঁচাতে হলে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আরব যে সকল দেশগুলো রয়েছে অর্থাৎ আরব সকল জাতিকে একত্রিত হতে হবে এবং সেই সাথে সকল বিশ্বের মানুষদেরকে, সকল রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এই বর্বরতার বিরুদ্ধে, ইসরায়েলি এই গণহত্যার বিরুদ্ধে। জি ফয়সাল, অবশ্যই সেটি প্রত্যাশা। ইতিমধ্যে অহনও যুক্ত হয়েছেন আমার সঙ্গে, উত্তরা খবরাখবর তিনি জানাবেন। অহন, বিক্ষোভকারীদের অবস্থান ও কর্মসূচি সম্পর্কে জানাবেন। সকাল থেকেই আমরা দেখেছি তারা রাস্তায় জড়ো হয়েছেন, এখন কি অবস্থা দেখছেন? এখনো রাস্তায় আছেন, হাজারো মানুষ রাস্তায় এসেছেন। যেমন এসেছেন মা শিশুকে সাথে নিয়ে, তেমনই পেশাজীবী যারা রয়েছেন তারাও এসেছেন শিক্ষার্থীরাও। তারা আমরা দেখেছি সকাল থেকে বিএনএস সেন্টারের সামনে তারা জড়ো হয়েছেন, তারপরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নানান ভাগে বিভক্ত হয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। আমি যদি একটু আমার পেছনের দৃশ্য আমি দেখাতে চাই, আমি এইখানে যেমন রয়েছেন শিক্ষার্থীরা, ঠিক আরও দূরেও কিন্তু সেই সব শিক্ষার্থী তারা রয়েছেন। তারা বলছেন কে প্যালেস্টাইনকে সাপোর্ট দিতে হবে এবং একই সঙ্গে তারা বলছেন যে পণ্য রয়েছে সেই সব পণ্যও যেন তারা বয়কট করতে চাচ্ছেন এবং বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছেন যেন সরকারের পক্ষ থেকে সেই সব পণ্য, ইসরায়েলি যেসব পণ্য রয়েছে সেগুলো বয়কট করা হয়। অর্থনৈতিকভাবে তাদেরকে একটি চাপে ফেলার কথা তারা বলছেন সরাসরি কোনোভাবেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন না। তবে তাদের এই যে স্লোগান আপনারা নিশ্চয়ই শুনছেন, এই স্লোগান যেন পৌঁছে যায় সেই হাজার হাজার মাইল দূরে যারা প্যালেস্টাইনে রয়েছে, তাদের আহ্বানে তারা এই স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যতদিন না পর্যন্ত এই বর্বরতা না কমে যাবে, যতদিন না পর্যন্ত এই বর্বরতা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত তাদের এই প্রতিবাদ চলবে। এবং আপনি জেনে থাকবেন গেল জুলাই আগস্ট আন্দোলনে কিন্তু এই উত্তরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল, এত বড় জমায়েত হয়েছিল এবং তারপরে আমরা দেখেছি এই জুলাই আগস্টের পরে উত্তরের এই সড়কে এত বড় জমায়েত এবং তার সবাই একটি দাবি, তাদের এই ভাষা, তাদের এই চাওয়া যেন পৌঁছে যায় হাজার মাইল দূরে যারা বর্বরতার শিকার হচ্ছেন তাদের মাঝে। জি অহন, তাদের স্লোগানগুলো শুনছিলাম এবং বিক্ষোভকারীদের সংখ্যাও যে বৃদ্ধি পাচ্ছে সেটাও দেখছিলাম। ধন্যবাদ আপনাকে। গাজায় কেউ আর নিরাপদে নেই। আজ সকালে ফোন করেও পরিবারের কাউকে পায়নি ঢাকা মেডিকেল কলেজে পড়তে আসা ফিলিস্তিনি শিক্ষার্থী ইব্রাহিম কিসকো। সমগ্র বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ করেছেন তিনি।
intentionally targeted the water suppliers, the food storage, and leading people for starvation. And as I'm talking now, this morning, Israel has burned some journalists, and this is happening almost daily. Whenever you have a chance to raise your voice, to talk, to make awareness, that also will definitely will help. Bangladesh should do, first of all, we should always pray for the Palestinians. Inshallah, one day all of us will be in the first lines defending and fighting for Palestine. We will keep fighting. We will never bow for anyone. This is my message to the world. বিক্ষোভের খবর জানছিলাম। আবারও ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, সেখানকার শিক্ষার্থীরা কি বলছেন? আমরা সকাল থেকেই দেখছি তারা বিক্ষোভ করছেন, স্লোগানে মুখরিত ছিল চারপাশ। এখন কি অবস্থা দেখছেন? ঢাকা ইউনিভার্সিটির সামনে এখন পর্যন্ত স্লোগানে মুখরিত হয়ে উঠছে যে গাজা যে বর্বরতা বা যে হামলার শিকার বা যে গণহত্যা শুরু হয়েছে তার প্রতিবাদে। কিছুক্ষণ আগে ঢাকা ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি মিলে বিশাল একটি মিছিল বাড্ডা ইউনিট ঘুরে ইস্টার্ন ইউনিভার্সিটির সামনে প্রদক্ষিণ করে আবার ঢাকা ইউনিভার্সিটির সামনে এসে তারা আবার এখানে সেই প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের কণ্ঠে একটাই কথা, যে করে হোক মার্কিন ইসরায়েলে আগ্রাসী ভূমিকা তাদেরকে বন্ধ করতে হবে এবং তাদের কথা হচ্ছে মুসলিম বিশ্ব সহ সকল দেশ এগিয়ে আসার আহ্বান তাদের। তারা জানাচ্ছেন যে ছোট ছোট শিশু সহ যে নির্বিচারে যে হামলা চালানো হচ্ছে বা তাদেরকে গণহত্যা করা হচ্ছে এটা যে করে হোক বন্ধ করতে হবে এবং বিশ্ববাসীকে গাজার পাশে এগিয়ে আসার তারা আহ্বান জানান এবং তারা বলছেন জাতিসংঘ কেন নিশ্চুপ। সেই সাথে তারা আমেরিকার বা মার্কিন রাষ্ট্রের ব্যাপক পরিমাণ তারা সমালোচনা করতে তারা এই যে যুদ্ধগুলোতে সহায়তা করছে বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে ইসরায়েলকে সহায়তা করছে বিভিন্নভাবে, এই সহায়তা বন্ধ করতে হবে এবং এই ইসরায়েলের যে হামলাকে বন্ধ করার জন্য তারা প্রতিবাদ। যেমন আমরা কয়েকদিন স্টুডেন্টের সাথে কথা বলে দেখতে পারি তারা কি, আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন? আসলে আমরা দাঁড়িয়েছি কেন, আমাদের তো যতটুকু পারি আমরা সচেতন হতে চাই মানুষের মাঝখানে। তো এটা যদি সারা দেশের মানুষ দেখে, আস্তে আস্তে সবাই, যেমন আমরা আন্দোলন আগে করেছিলাম, এটা যেন সবার মাঝে জাগ্রত হয়, দেশে বিদেশে সব জায়গায় আস্তে যেন পুরো দেশ সচেতন হয়ে যায়, বিশ্ব সচেতন হয়ে যায়, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা দেখছি যে তারা যেটা বলছেন যে বিশ্ববাসীকে জাগানো বা এক করার জন্য তারা এই আন্দোলনগুলো করছে, যেন অন্য প্রভাবশালী রাষ্ট্রগুলো যে এক হয়ে যে গাজায় যে বর্বরতা বা গণহত্যা বা জেনোসাইড চলছে সেই বিষয়গুলোকে বন্ধ করার জন্য তারা সবার এই বিষয়টি সবার সামনে তুলে ধরা বা বিশ্ববাসীর কাছে যে বর্বরতা হামলা তুলে ধরার জন্য তারা এই প্রক্রিয়াটা এই ধরনের আন্দোলন করছেন। সেই সাথে তারা জানাচ্ছেন যে এই আগ্রাসন যদি বন্ধ না হয় তাহলে আস্তে আস্তে যে গাজা নামে যে একটা রাষ্ট্রটাকে তারা হামলা করে তারা এটা বিলুপ্ত করে ফেলবে এবং তাই এদের পাশে আগানো দরকার এবং এদের পাশে বিশ্ববাসীকে এক হওয়া দরকার বলে তারা বলছেন। ধন্যবাদ রাজীব যোগ দেওয়ার জন্য। বিনিয়োগ পরিবেশ সহজ করতে কাজ চলছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে সহযোগিতা করছে সরকার। এমনকি দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুর বিষয়টি ভাবা হচ্ছে। বিনিয়োগ সম্মেলনের প্ল্যানারি সেশনে এমন তথ্য তুলে ধরেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আর স্টার্টআপ উদ্যোক্তাদের সুখবর দিলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বললেন সহযোগিতা বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণা ভাঙতে সকালে শুরু হয়েছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। অংশ নিচ্ছেন 40 দেশের 6 শতাধিক বিনিয়োগকারীরা। প্ল্যানারি সেশনে বিনিয়োগ পরিবেশ, সহায়ক অবকাঠামো, আইনি সুরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। তরুণ উদ্যোক্তাদের চিন্তাধারা ও তাদের কাজ নিয়ে কথা হবে দুপুরে। আজ স্টার্টআপ, আগামীকাল নেটওয়ার্কিং ও ম্যাচ মেকিং এবং বুধবার ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হবে। স্টার্টআপ প্রকল্পে 900 কোটি টাকার ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। We have decided that স্টার্টআপের জন্য সহযোগিতার পরিবেশ নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তরুণ উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রযুক্তিগত খরচ কমিয়ে আনা হবে। যারা এই বিষয়ে কাজ করছে তাদের পাশে থাকবে কেন্দ্রীয় ব্যাংক। স্টার্টআপ প্রকল্পে 900 কোটি টাকা ফান্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে। Equity holders
of that how we streamline the trade license process. বিনিয়োগ পরিবেশ সহজ করতে কাজ চলছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। বছর বছর যেন ট্রেড লাইসেন্স নবায়ন না করতে হয় সেজন্য উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুর বিষয়টি ভাবা হচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আসা দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের প্রতিনিধি দল সহ বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেছেন। সকালে আনোয়ারারকে ইপিজেডে আসেন প্রতিনিধি দলটি। এ সময় তারা কর্মপরিবেশ ও অবকাঠামোর খোঁজ খবর নেন। পরিবহন ও জ্বালানি ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন বিদেশি উদ্যোক্তারা। বিনিয়োগ সম্ভাবনা, জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম, শ্রম ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয় তুলে ধরতে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। দুপুরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন চট্টগ্রাম সফররত প্রতিনিধি দলটি। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে নড়ে চড়ে বসেছে সরকার। করণীয় ঠিক করতে চলছে লাগাতার বৈঠক। আপাতত শুল্ক কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পথেই হাঁটতে চায় অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, শুধু শুল্ক ইস্যুতে এগুলো হবে না, অশুল্ক বাধাও বড় করে দেখছে যুক্তরাষ্ট্র। সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দর কষাকষিতে সক্রিয় হতে হবে। ব্যবসায়ীদের দাবি, প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। পণ্য আমদানিতে ঢালাও শুল্ক বসিয়ে বিশ্বে এখন আলোচনায় যুক্তরাষ্ট্র। বলা যায় শুরু হয়েছে পাল্টাপাল্টি শুল্কারোপ। বাংলাদেশেও তৈরি হয়েছে উদ্বেগ, কারণ বাংলাদেশি তৈরি পোশাকের বড় গন্তব্য দেশ যুক্তরাষ্ট্র। শুধু পোশাকই নয়, দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য লেদার গুডস ও সিনথেটিক পণ্যেও তৈরি হয়েছে দুশ্চিন্তা। সিপোর্ট কেন্দ্রিক আমার যে লিড টাইম আমার অনেক লাগে, লিড টাইমটা কিভাবে কমানো যায় সেটার ব্যাপারে আরও মনোযোগ দেওয়া, এবং পাশাপাশি যে আমাদের যে রাজস্ব বোর্ড কর্তৃক যে ট্যাক্সগুলো আরোপ করে রেখেছে, এই ট্যাক্সগুলো ব্যাপারে আবার চিন্তা ভাবনা করা, কর্পোরেট ট্যাক্স আপনার কমিয়ে আনা, তাহলে কিন্তু আপনার ব্যবসায় আপনার টিকে থাকতে পারবে, না হলে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি আপনার বন্ধ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র নতুন এই শুল্কের নাম দিয়েছে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক। অর্থাৎ যেসব দেশ এতদিন মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক নির্ধারণ করে রেখেছিল, সেই সব দেশের পণ্যে দেয়া হয়েছে পাল্টা শুল্ক। বাংলাদেশ এতদিন গড়ে 15% শুল্ক দিলেও এখন দিতে হবে বাড়তি আরও 37%। বাণিজ্য ঘাটতিকে ভাগ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি দিয়ে $8.4 বিলিয়ন মতো। তো 6.2 ভাগ দেবেন 8.4, এটা হচ্ছে 74%। এবং সেখানে সে বলছে আমি একটা ডিসকাউন্ট দিচ্ছি সবাইকে, 50% ডিসকাউন্ট। তো 74-এর 50% হচ্ছে 37। যুক্তরাষ্ট্রের সাথে যেই বাণিজ্য ঘাটতিটা আছে এইটা কমাইতে হবে। এইটা কমানোর দুটো পথ আছে। একটা হলো যুক্তরাষ্ট্রে থেকে আমদানি বাড়ানো, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমানো। মূলত বাণিজ্য ঘাটতি বিবেচনায় নিয়েই বাড়তি শুল্কারোপের হিসাব কষেছে মার্কিন সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ $6 বিলিয়ন বেশি, অর্থাৎ প্রায় $8.5 বিলিয়ন রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ $2 বিলিয়ন সামান্য বেশি। আমি আলোচনায় যেটা দিই, সবাই শুল্কের কথা বলছেন, তো ওরা তো শুধু শুল্কের কথা বলেন, যে শুল্ক, প্যারাটেরিফ, নন টেরিফ ব্যারিয়ার আর কারেন্সি ম্যানিপুলেশন। বিশেষ করে নন টেরিফ ব্যারিয়ারটাই বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের চ্যাপ্টারে। তো ওই নন টেরিফ ব্যারিয়ারগুলোকে শিথিল করার জন্য বা সহজ করার জন্য আমরা কি কি উদ্যোগ নিয়েছি সেগুলোর একটা লিস্ট করা দরকার। শুল্ক ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুতি দরকার। এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে অশুল্ক বাধা। 9 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন এই শুল্ক হার। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে দেয়া বাড়তি শুল্কের বোঝা চাপবে কার ঘাড়ে? বায়ারদের থেকে আমি শিওর আগামী সপ্তাহে তারা ইমেল পাবেন বা ফোন কল পাবেন যে তোমাদের সাথে আমরা চুক্তি করেছিলাম এই শুল্কের আগে, এখন এই শুল্কর পরে তা আমাদের খরচ বেড়ে গেছে, কাজে তোমরা দামটা কমাও, প্রাইস ডিসকাউন্ট চাইবে তারা। তো সেই ক্ষেত্রে তো বোঝাটা আমাদের ঘাড়ে আসছে। বাংলাদেশ থেকে আমদানি করা এমন 30 থেকে 35টি পণ্যের শুল্ক হার কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চায় অন্তর্বর্তী সরকার। কত আনছে? 50। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশজুড়ে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা গাজায় মুসলিমদের উপর হওয়া গণহত্যার বিচারের দাবি জানান। কর্মসূচিতে যোগ দেন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও। ক্লাস পরীক্ষা বর্জন করে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে গণজমায়েত হচ্ছে রংপুরে। জেলা স্কুল মোড়ে এ কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া রাজশাহী, নাটোর, লক্ষ্মীপুর সহ কয়েক জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে সর্বস্তরের মানুষ। উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বকে জানান দেয়া যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো প্রান্তে আছে তারা নিজ নিজ অবস্থান থেকে ইসরায়েলি পণ্য বয়কট করুক, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবেই পঙ্গু করে দেব। রাজশাহীর খড়খড়িতে ট্রাকের সাথে দুটি বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৩ জন, আহত অন্তত ৩০ জন। স্থানীয়রা জানায় গতরাত 12:30টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায় বাস দুটিতে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের রানীহাট ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামের নেতাকর্মী। বিভিন্ন স্থান ভ্রমণ সহ দেলওয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা সহ দলটির প্রয়াত নেতাদের কবর জিয়ারত করতে রওনা দিয়েছিলেন তারা। বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে একটি ড্রাম ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। অন্য বাসটি ঢুকে যায় রাস্তার পাশের একটি দোকানে। এই সংঘর্ষে নাসিম ও জুয়েল নামে জামাতের 2 কর্মী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান মিজানুর নামের আরেকজন। প্রায় 2টি গাড়ি মিলে তারা যাচ্ছিল পিরোজপুর, মূলত সাইদি সাহেবের কবর জিয়ারত, তার পদ্মা সেতু ভ্রমণ, সব মিলে এই উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল। 2টি গাড়ি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে, একটি গাড়ি গর্তে পড়ে গেছে এবং একটি গাড়িতে আগুন জ্বলছে। লালমনিরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় পুলিশের 15 সদস্য আহত হয়েছেন। সকালে হাড়িভাঙা মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সুন্দরমতি মেলায় দায়িত্ব পালনের জন্য যাচ্ছিল একটি পুলিশের ভ্যান। এ সময় বুড়িমারি স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে আহত হয় 15 সদস্য। এর মধ্যে 6 জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাক জব্দ ও চালককে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের 15 জন পুলিশ সদস্য আহত হয়, তার মধ্যে 6 জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। টাম্পার ট্রাক গাড়িটি জব্দ করা হয়েছে। আর এই ঘটনার জন্য ড্রাইভার সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। সাদা দুধের মতো দেখতে, তবে বাস্তবে নকল। সয়াবিন তেল, সোডা, ক্রিম দিয়ে তৈরি নকল দুধ ও সেই দুধের তৈরি ঘি দীর্ঘদিন ধরে করছিলেন বাজারজাত। এবার সাতক্ষীরার গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে আপন 2 ভাই। চিকিৎসক বলছেন নকল দুধ খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। সয়াবিন তেল, সোডা, ক্রিম কাস্টিক ব্লেন্ডার মেশিনে ফেলে তৈরি হয় নকল দুধ। সেই দুধ দিয়ে তৈরি হয় আবার ঘি। সাতক্ষীরার হাবাসপুর গ্রামে গোয়াল ঘরে এই কাণ্ড চালাতেন দিলীপ ঘোষ ও কমল ঘোষ। খবর পেয়ে সেই গোপন আস্তানায় হানা দেয় গোয়েন্দা পুলিশ। ধরা পড়ে স্বীকার করলেন অপরাধ। 500 গ্রাম তেল নিয়ে 500 গ্রাম দুধ দিয়ে ওটা আমরা গ্রাইন্ডার করি। ওটা আমাদের আসলে মিশাই, ওইটা আমরা আসছিল মিল বিটাই, ওগুলো নেয় না, ওটা আমাদের টেস্টে আমাদের মনে করেন এটা টেস্টের ভিতরে আমাদের থাকে আর কি। জনস্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর, এই জন্য আমরা এই অভিযান পরিচালনা করি এবং 2 ব্যক্তিকে এখানে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের সাথে সাথে ভেজাল দুধ তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ সেগুলো আটক করা হয়। নকল দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন চিকিৎসক। এর যে কম্পোনেন্ট আছে, যেই ব্যবহার করা হচ্ছে, সোডা, ডিটারজেন্ট বা অন্যান্য যা কিছু ব্যবহার করা হচ্ছে, এগুলো কিন্তু একজন মানুষের, একটা স্বাভাবিক মানুষের জন্য দেখা যাচ্ছে কিডনি, লিভার, তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ধরে।
নকল দুধ কিনছে নামি দামি কোম্পানি, বিভিন্ন মোড়কে চলে আসছে বাজারে, খাচ্ছে শিশুরা। চিকিৎসকরা জানালেন এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। বাচ্চারা যে পুষ্টিটা দুধ থেকে পাওয়ার কথা সেই পুষ্টিটা পাচ্ছে না, পাশাপাশি তার যে ব্রেন ডেভেলপমেন্ট, তার যে নর্মাল বডির যে ডেভেলপমেন্ট, নর্মাল তার ব্রেনের যে বিকাশ, তার যে মাইলস্টোনগুলো সেগুলো সব ড্যামেজ হয়ে যাচ্ছে। ভেজাল দুধ তৈরি করতেছে বাচ্চাদের জন্য ক্ষতিকর, এটা সরকার দেখুক, এটার জন্য বন্ধ করে, এটা আমরা সবাই এলাকার মানুষ চাই। এমন কর্মকাণ্ড বন্ধের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলছেন ভোক্তা অধিকার কর্মকর্তা। তদন্তে কোম্পানির কারো জড়িতের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি। সবাই মিলে যদি চেষ্টা করি, আমার বিশ্বাস এই বিষয়ে আমরা একটা ভালো ভূমিকা রাখতে সচেষ্ট হব আর কি। নামি দামি প্রতিষ্ঠান তারাও এটার সাথে যুক্ত থাকতে পারে, তো বিষয়টা আমরা জানতে পারবো। তদন্ত যখন হবে তখন আমরা জানতে পারবো যে কোন ব্যক্তি এটার সাথে জড়িত রয়েছে। যদি কেউ জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাস্থল থেকে 260 লিটার নকল দুধ, 20 লিটার নকল ঘি, 12 লিটার সয়াবিন তেল, সোডা সহ বিভিন্ন সামগ্রী জব্দ করে পুলিশ। এছাড়া গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। অসময়ে যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলায় বেশ কয়েকটি গ্রাম। নদী গর্ভে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি, হুমকির মুখে নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা খোঁজ খবর নিচ্ছেন ঠিকই, তবে এখনো গ্রহণ করেনি কার্যকর কোনো পদক্ষেপ। গেল বছর বর্ষা মৌসুমে এভাবেই ভাঙে যমুনার পার। ভাঙা করার এই নির্মম খেলার সাথে পাবনার বেড়া উপজেলাবাসীর পরিচয় দীর্ঘদিনের। এবছর বর্ষা আসতে ঢের দেরি, কিন্তু এরই মধ্যে বাটিয়াখরা, নেওলাইপাড়া সহ বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে ভাঙন। স্থানীয়রা জানায়, নদী পাড়ের নিচ থেকে সরে যাচ্ছে বালু, চোখের নিমিষেই বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। বাপ দাদার জমি ছিল 20-25 বিঘা, গুলো সব ভেঙে চলে গেছে, ফসলি জমি গেছে। এখন আমার কোনো উপায় নাই, কে বাড়িটাও ভাঙনের মধ্যে কাছারি বাড়ি। এই অসময়ে নদী ভাঙনের কারণে মনে করেন আমাদের 3টা গ্রাম মনে করেন ঝুঁকির মুখে আছে, নতুন বাটিয়াখরা, নেওলাইপাড়া, মরিচাপাড়া। গেল কয়েক বছরে শত বিঘা ফসলি জমি হারিয়েছেন এই উপজেলার মানুষ। ভিটেমাটি হারিয়েছে শতাধিক পরিবার, নিঃস্ব অনেকে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসনে ধর্ণা দিয়েও কোনো ফলাফল মেলে না। আমাদের এখানে কবরস্থান, ঈদগাহ মাঠ, মসজিদ, বাড়িঘর, ফসলি মাঠ, জমি জামা যা আছে সব কিছু মনে করেন যে এই 100 ফিট 150 ফিট ফাঁকে। 1-1.5 মাস গেলে এগুলো থাকবো কিনা আল্লাহই ভালো জানে। আমরা অনেক চেষ্টা করছি, অনেক যা বলছি, কিন্তু কোনো জায়গায় কোনো কাজ হয় না। পানি উন্নয়ন বোর্ড এবং টিওনো অফিস, সিএনও অফিস, এদের দর করায় দৌড়াতে আমাদের আর কিছু নাই। এরই মধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ পেলেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার। পরিদর্শন পরবর্তীতে উক্ত কাজটি বাস্তবায়নের জন্য নোটশিট প্রেরণ করা হয়েছে। অর্থ প্রাপ্তি সাপেক্ষে উক্ত প্রতিরক্ষামূলক কাজটি বাস্তবায়ন করা হবে। তবে পুরনো কাসুন্দি শুনতে চায় না নদী তীরবর্তীরা। ভাঙন রোধে টেকসই পদক্ষেপের দাবি যমুনা পারে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক উৎসব বৈশাখী সামনে রেখে পাহাড় জুড়ে উৎসবের আবহ। রাঙামাটিতে চলছে 7 দিন ব্যাপী মেলা, যেখানে তুলে ধরা হচ্ছে পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্য। 3 দিন ব্যাপী বৈশাখী উৎসব বর্ণিল করতে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী নানা সামাজিক উৎসব আয়োজন করে। বৈশাখী বা বিজু, সাংরাই, বৈশুক, বিশু ও বিহু সামনে রেখে এবারও উৎসব মুখর রাঙ্গামাটি। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত মেলায় বিভিন্ন স্টলে প্রদর্শিত হচ্ছে ঐতিহ্যবাহী খাবার, পাহাড়িদের ব্যবহার্য জিনিসপত্র। চলছে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা। ইতিহাস, ঐতিহ্য তুলে ধরা হয়েছে। সাথে হচ্ছে এখানে যদিও আসলে কিছু অর্নামেন্টস রাখা হয়েছে, সেগুলা গড়প্রথা হিসেবে সবাই ব্যবহার করে। ধুতি, ফতুয়া, পাঞ্জাবি, আলাম, তারপরে অর্নামেন্টস, এগুলো পাওয়া যাচ্ছে। বিজু এমন একটা ফেস্টিভ্যাল যেটা সবাইকে একসাথে করে তোলে। পাহাড়ে 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। 12, 13 ও 14 এপ্রিল বিজু উৎসব পালন করেন তারা। এবছর 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করায় বেড়েছে আনন্দের মাত্রাও।
এত ভালো লাগছে। আমি আমার পরিজন নিয়ে আসছি, আমার মা ভাই বোনদেরকে নিয়ে। মন পুরো ফ্রেশ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, একদম মানে অক্সিজেন, পিওর একটা অক্সিজেন পাচ্ছি। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমাদের একটা মিলন মেলা হয়। পশু পাখি প্রাণী আছে, সবার জন্য আমরা প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে। এই অঞ্চলের ঐতিহ্য, শিল্প সংস্কৃতি তুলে ধরতেই এই মেলা বলছেন আয়োজকরা। আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের গৌরব এগুলো তুলে ধরার জন্য জাতির কাছে আমরা এই জন্য বিজু উৎসব পালন করছি। এখানে আজ থেকে 3 তারিখ থেকে আগামী 9 তারিখ পর্যন্ত এই মিজু মেলা থাকবে। পাহাড় জুড়ে এখন থেকেই উৎসবের আবহ, চলছে বর্ণাঢ্য আয়োজনের ব্যাপক প্রস্তুতি, যাতে আমরা ভালো থাকতে পারি, ভালোভাবে চলতে পারি এবং নতুন বছর যেন আমাদের জন্য বই নিয়ে আসে। বললাম কি শান্তি, সাম্য, মৈত্রী। এই উৎসবের মাধ্যমে বহু সংস্কৃতি পীঠস্থান রাঙ্গামাটি সেটার একটি প্রমাণ আমরা সারা দেশব্যাপী তথা বিশ্বের কাছে তুলে ধরতে পারি। 7 দিনব্যাপী মেলা শেষ হচ্ছে 9 এপ্রিল, আর 16 এপ্রিল মারমা সম্প্রদায়ের সাংরাই জল উৎসবের মাধ্যমে শেষ হবে পক্ষকালব্যাপী বিজু উৎসব। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানকে প্রাধান্য দিয়ে চলছে নববর্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি। চারুকলার সাবেক শিক্ষার্থীদের ব্যস্ততায় ফুটে উঠেছে রঙের খেলা, নববর্ষকে রঙিন করার প্রচেষ্টা। স্বৈরাচারী শাসনের প্রতীক সহ সব কাঠামোর কাজ শেষ হয়েছে প্রায় 60%। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। এই চিত্রকথা রঙের তালে তাল মিলিয়ে বৈশাখকে আমন্ত্রণের। চারুকলা প্রাঙ্গণ জুড়ে বরাবরের মতো নতুন সৃষ্টি, উৎসবের আমেজ। দাতাল মুখ, মাথায় খাড়া শিং, নারীর আদলে তৈরি হচ্ছে স্বৈরাচারী শাসনের প্রতীকী কাঠামো। এবারের মঙ্গল শোভাযাত্রায় থাকছে 6টি রঙিন কাঠামো। সেখানে শহীদ মীর মুগ্ধর পানির বোতলও থাকবে প্রতীকী রূপে। 6টা মোটিভের একটা হচ্ছে গিয়া ফ্যাসিস্ট যে সরকারের, তার একটা আকৃতির হবে। এছাড়া তারপর থাকবে ইলিশ, থাকবে আমাদের থাকবে আমাদের যে লোকজ মোটিভের বাঘ, এটা থাকবে, পালকি থাকবে, পাখি থাকবে, আর মুগ্ধর যে পানির বোতলটা, এই বোতলটা হবে। মুখোশ আর ফেস্টুনগুলোতে উজ্জ্বল সব রঙের প্রাধান্য তো এগিয়ে চলছে রং তুলির কাব্য। বৈশাখ তো মূলত বাঙালির প্রাণের উৎসব, তো রঙিন উৎসব, তো যার যে রং ভালো লাগছে সে সেটাই করছে। বিভিন্ন রং নিয়ে আমাদের বাঙালির যে ঐতিহ্য, বিভিন্ন মোটিভ, বিভিন্ন পুতুল, বাঘ, বিভিন্ন মোটিভের যে কাজগুলো আমরা খুব আনন্দের সাথে আমরা করি। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান এই স্লোগান নিয়ে আগের সব আয়োজন থেকে এবার আরও বড় পরিসরে উদযাপন হবে মঙ্গল শোভাযাত্রার আনন্দ। জুলাই গণ আন্দোলনের যে জায়গাটা, সেই স্পিরিটটা কিন্তু ধারণ করেও কিন্তু আমাদের একটা মোটিভ থাকছে। তো সব মিলে আমাদের কিন্তু এবার যে উদ্যোগটা নিয়েছি, তো সেখানে গেল 8-10 বছরের চেয়ে বেশি, অনেক বেশি বড় করে করবার, অনেক কালারফুল করে করবার, অর্থবোধক করে করবার, এবং সবার যেন একটা আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। বৈশাখের মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার কাজ এগোচ্ছেন চারুকলার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। তবে শেষ ব্যাচের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রার সার্বিক দায়িত্ব পালনের রীতি এবার ভঙ্গ হয়েছে। এজন্য বর্তমান শিক্ষার্থীর অংশগ্রহণও কমই দেখা গেছে। বাংলার ঐতিহ্য, বাঘ, মাছ এবং আরও কিছু বিষয় থাকবে, স্ট্রাকচার থাকবে, সেটা আপনাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আকর্ষণ হয়ে থাকবে। আর এই রুমটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার আরেকটি আকর্ষণ হচ্ছে মুখোশ ছাড়া আসলে মঙ্গল শোভাযাত্রা হয় না। সব মিলে পুরাতনকে পেছনে ফেলে শান্তির প্রত্যাশায় এগিয়ে চলছে নববর্ষ বরণের প্রস্তুতি। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা। 24 ঘন্টায় প্রাণ গেছে নারী ও শিশুসহ আরও অর্ধশতাধিক ফিলিস্তিনের। দেইর আল বালার আরও 5টি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে IDF। কোনো রকম সতর্ক বার্তা ছাড়াই ভয়াবহ হামলা হয়েছে খান ইউনিসে, যেখানে প্রাণহানির শিকার অন্তত 9 জন, যাদের বেশিরভাগই শিশু। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেক মরদেহ। মধ্য গাজায় আল আকসা হাসপাতাল সংলগ্ন এলাকাতেও বোমা ছুড়েছে IDF। উপত্যকার অন্যান্য অংশেও অব্যাহত হামলা, টার্গেট করা হচ্ছে বাস্তুচ্যুতদের অস্থায়ী তাঁবুগুলোকে।
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজ বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। রোববার এক বিবৃতিতে এই কর্মসূচির আহ্বান জানানো হয় ইসরায়েলের নির্বিচার বর্বরতা থামাতে এবং তেল আবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনার দাবিতে এই কর্মসূচি। বিশ্বব্যাপী নিপীড়ন বিরোধী ফিলিস্তিন সমর্থক ও মানবাধিকার কর্মীদের প্রতি কর্মসূচিতে সংহতির আহ্বান জানিয়েছে ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন নামের জোটটি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়, আজ সমগ্র ফিলিস্তিনে পালন হবে পুরো দস্তুর ধর্মঘট। ফিলিস্তিনি জোটের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এই কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইসরায়েলি ভূখণ্ডে আবারও রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় আগ্রাসনের প্রতিবাদে পাল্টা জবাব বলে জানিয়েছে হামাস। রোববার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো লক্ষ্য করে কমপক্ষে 10টি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটি, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। রকেটের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন একজন, এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি যানবাহন ও স্থাপনা। ইসরায়েলে হামাসের রকেট হামলার জবাব দিতে গাজায় আক্রমণের তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে তেল আবিব।